আগের বার গিয়েছিল 30, কিন্তু এটা কি 30 থাকবে? তার আগে তোমাদের একটা কথা জানতে হবে যে টেকনিশিয়ান গ্রেড 3 2024 যে এক্সামটা হলো, সেই এক্সামটার কি পরিণতি হলো, ঠিক আছে? মানে কেন এটার কাট অফ এতটা হাই যাবে? ইউটিউবাররা টেকনিশিয়ান গ্রেড 3-র কাট অফ আগে, মানে এক্সাম হওয়ার আগে যখন এক্সাম চলছিল তখন কি বলছিল যে এর কাট অফ যাবে জেনারেলদের 60, 55 থেকে 60, এসটি এসসিদের 40, 30 এরকম বলছিল, ঠিক আছে? কিন্তু সেটা এখন ঘুরে গেছে। এখন প্রত্যেকটা ইউটিউবার বলছে যে এর কাট অফ যাবে 80+, 70+, ঠিক আছে? এটা কেন হয়েছে, কেন, এর কারণ কি? আর গ্রুপ ডির ভ্যাকেন্সি, মানে গ্রুপ ডির এবছর ভ্যাকেন্সি যা এসছে সেটা নিয়ে আমি তোমাদের কথা বলবো। আর গ্রুপ ডিতে এই ভ্যাকেন্সিতে সিসিএ ক্যান্ডিডেটদের কাট অফ কত হওয়া উচিত এটাও আমি তোমাদের সাথে এই ভিডিও নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি তোমাদের বলি যে আমার টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার ট্রেড থেকে, টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার ট্রেড থেকে, নট পিসিএম, পিসিএম এর কথা বলছি না, আইটিআই এর কথা বলছি। তো আইটিআই টেকনিশিয়ান গ্রেড 3-র আমার এক্সাম ছিল 28 তারিখ সেকেন্ড শিফটে। আমার এএলপির এক্সাম পড়েছিল 28 তারিখ সেকেন্ড শিফটে, আর আমার টেকনিশিয়ান এক্সামও পড়েছিল 28 তারিখ সেকেন্ড শিফটে, ঠিক আছে? তো আমার এএলপির খবর তো তোমরা জানোই, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এএলপি এক্সাম কেমন হয়েছে। আমি এএলপি জীবনে ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে? তোমাদের মতো অনেকে আমি 2-3 বার করে এক্সাম দিইনি, আমি এটাই প্রথম আমার লাইফে এক্সাম, এএলপি এক্সাম। তো এএলপি এক্সাম আমি কেমন অ্যাটেন্ড করেছিলাম এটি তোমাদের জানিয়েছিলাম। আমি অ্যাটেম্প্ট করেছিলাম, মানে আমার কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না যে এক্সামের হলে কি হবে, ঠিকভাবে কম্পিউটার চালাতে পারবো কিনা, ঠিকভাবে সলভ করতে পারবো কিনা, অ্যাকুরেসি কীরকম হবে, আমার স্পিড কীরকম হবে, মানে কোনো কিছুরই আমার কোনো ইয়ে ছিল না। তো এএলপি ফার্স্ট এক্সাম ছিল। তো এএলপি আমি কীরকম দিয়েছিলাম, এএলপিতে আমি অ্যাটেম্প্ট করেছিলাম মাত্র 33টা কোশ্চেন, যেখানে আছে তোমার 75টা কোশ্চেন, ঠিক আছে? তো এই 75টা কোশ্চেনের মধ্যে মাত্র 33টা আমি অ্যাটেম্প্ট করেছিলাম। 33টা কেন অ্যাটেম্প্ট করতে পেরেছিলাম? কারণ আমার ছিল লাইফে ফার্স্ট টাইম, আমি একদম নার্ভাস ছিলাম। আমার যে কম্পিউটারের মাউস ছিল, মানে অনেকদিন আমি আমার বাড়িতে কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই, কিছুই নেই, ঠিক আছে? আমি একজন মধ্যবিত্ত থেকেই আমি বিলং করছি। তো কম্পিউটারে টেস্ট দিয়ে, মক টেস্টে টেস্ট দিয়ে, কম্পিউটারে হাত ইয়ে করে, মানে তোমার সেট করে, সেরকমভাবে আমি কোনো কিছুই প্র্যাকটিস করিনি। তো ব্যাপারটা হচ্ছে 33টা কোশ্চেন যে আমি অ্যাটেম্প্ট করেছিলাম সেটা আমার নিজের গাফলতি ছিল, কারণ অত নার্ভাসনেস আমি ছিলামই, তার উপর আমি ঠিকমতোভাবে প্র্যাকটিসও করিনি। আর সায়েন্সের কথা তো বলতে গেলে আমি পড়িইনি, মানে সেরকমভাবে পড়িইনি, মানে কি আসবে কি না আসবে একদম পুরো আমার পুরো দিমাগ, মানে মাথা পুরো একদম ইয়ে হয়েছিল, ঠিক আছে? তো এরপরে আমি 33টা কোশ্চেন অ্যাটেন্ড করার পর যখন আমার অ্যান্সার কি আসে তখন আমি পেয়েছিলাম মাত্র 15 মার্কস, মাত্র 15 মার্কস পেয়েছিলাম। 14টা না 15টা আমার ভুল হয়েছিল। আর সেই ভুলগুলো হয়েছিল, কি ভুল হয়েছিল? সায়েন্সে। মানে সায়েন্স আমি একবার দুবার পড়ে আমি চলে গিয়েছিলাম, কিন্তু ওই সায়েন্সের কোশ্চেন আমি যেগুলো পড়েছিলাম সেগুলোই এসেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার নিজের ফল্ট, আমি সায়েন্সটাকে মানে তোমার বারবার করে রিভাইজ করিনি। বারবার করে রিভাইজ করে যেগুলো আমি ভুলে যাচ্ছি সেগুলো যদি আমি করতাম তাহলে আমার এটা হতো না। তো সেটাই যে এএলপিতে 15%, মানে 15 নাম্বার পাওয়ার পর আমি প্রচণ্ড ডিমোটিভেট হয়ে গেছিলাম যে না, এই এক্সামটা আমার হবে না। আর আমার আশা ছিল যে আমি 2025-এর, মানে 2024-এ এএলপিটা মানে ভালো করে এক্সাম দিতে পারবো, কিন্তু ফার্স্ট এক্সাম বলে এরকম দিতে পারিনি, তাই মনটা খুব খারাপ হয়ে গেছিল। এর কারণে আমি পড়া স্টার্ট করেছিলাম, মানে শুরু করে দিয়েছিলাম যে টেকনিশিয়ান পরীক্ষা আসছে, আমাকে ভালো করতেই হবে। আর আমি বুঝে গেছিলাম যে এক্সাম হলে কি হয়, এক্সাম হলে কি হয়, কিভাবে কি মেনটেন্স করে এক্সাম হলে, চাপটা আমার প্রথমবার বুঝে গেছিলাম, তাই সেকেন্ড বারে সেই ভুল করব না। সেই ভুল না করার জন্য আমি শুরু করেছিলাম প্রিপারেশন। তো মাত্র 1 মাসে, তুমি বিশ্বাস করবে না, মাত্র 1 মাসে আমি পড়ে সায়েন্সটা মানে একদম তোখরে নিয়ে চলে এসেছিলাম। 1 মাসে আমি সায়েন্স 5 থেকে 6 বার রিভাইজ করেছিলাম, যার কারণে আমার টেকনিশিয়ানে মার্কস এসছে 61.03, মাত্র 1 মাস। মানে তোমরা চাইলে যদি 5 মাস গাইব থাকতে পারো, সমস্ত কিছু বাদ দিয়ে নিজেকে রুমে বন্ধ করে যদি তুমি 5 মাস পড়তে পারো, 5 মাস পড়লেই তোমার সাকসেস আসবেই। মাত্র 1 মাসে আমি সায়েন্স ইমপ্রুভমেন্ট করেছি, এতটা পরিমাণে সায়েন্স ইমপ্রুভমেন্ট করেছি। সায়েন্সের যে 2-4টে আমার ভুল হয়েছে সেই ভুলটা আমার নিজের জানাশোনাতে হয়েছে। যেমন একটা হয়েছে তোমার কোনটা ফিক্সড থাকে, কোনটা ফিক্সড থাকে না, মানে তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এরকম টাইপের দিয়েছিল, তো ওটা আমি অ্যাক্সিলারেশন মেরে দিয়েছি ভুল করে, কিন্তু ওটা হবে তোমার ডিস্ট্যান্স। তো এই সব ভুলগুলো আমার হয়ে গেছিলো।
তো এরপরে আমি পরবর্তীকালে চেষ্টা করব যে আরও কিছু ইমপ্রুভমেন্ট করার, আর নেক্সট বারে আমার আশা করব যে আমার যেন রেলওয়েতে একটা সিট হয়ে যায়। তো এবার আসি যে টেকনিশিয়ান গ্রেড 3 এত হাই কাট অফ যাওয়ার কারণ কি। মেন কারণ হচ্ছে আমি বলবো রেলের কারণ, রেলের দোষ। অনেকেই আছে, আমি যেমন গভর্নমেন্ট কলেজ থেকে আইটিআই করেছি, আমি 2 বছর গভর্নমেন্ট কলেজের হোস্টেলে থেকে প্রত্যেক দিন ক্লাস অ্যাটেম্প্ট করে প্রত্যেকটা ক্লাস করেছি। ভার্নিয়ার ক্যালিপার থেকে শুরু করে মাইক্রোমিটার থেকে শুরু করে সমস্ত রিডিং আমার জানা আছে, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকে আছে দেখবে 50-60 হাজার টাকার বিনিময়ে শুধু আইটিআই সার্টিফিকেটটা কিনে নেয়, ঠিক আছে। তারা বলে যে আমি 50,000 টাকা দিচ্ছি, আমার একটা সিট করে দেন, ঠিক আছে। সিট করে দেওয়ার পর আমাকে আপনি শুধু সার্টিফিকেটটা দেবেন, আমি পরীক্ষাও দেবো না সেরকম ভাবে, আর আমি কলেজও আসবো না, আমি প্র্যাকটিক্যালও করবো না। সেই সমস্ত ছেলে আছে 80%, যারা গভর্নমেন্ট থেকে পেয়েছে সেই সমস্ত ছেলে আছে 20%, তার মধ্যে আমি আছি। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে রেলের এটা বোঝা উচিত ছিল, যেহেতু এটা টেকনিক্যাল পোস্টে টেকনিক্যালি ছেলে যদি কিছু না জানে তাহলে সে টেকনিক্যালি ওখানে গিয়ে মানে কিভাবে কাজ করবে, আমাকে রেল এটা জবাব দেখ, ঠিক আছে। তোমরাও আমার সাথে একমত কিনা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে যে 50,000-60,000 টাকা দিয়ে কেনা একটা সার্টিফিকেট, ওর যা সার্টিফিকেট আমারও কিন্তু সেম সার্টিফিকেট, দুটোই কিন্তু একই ইকুইভ্যালেন্টের, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো যে ওরা হলো আইটিআই ডিগ্রি, মানে আইটিআই থেকে যদি একটা কোশ্চেন করা হয়, যদি ভার্নিয়ার মাইক্রোমিটার ধরিয়ে দেওয়া হয়, ভার্নিয়ার ক্যালিপার ধরিয়ে দেওয়া হয়, জেনি ক্যালিপার কাকে বলে, এইসব যদি বলা হয় একটা কোশ্চেন পারবে না। কিন্তু সেই সমস্ত ছেলে জানে আইটিআই এর জ্ঞান নেই, কিন্তু তাদের যে ম্যাথ রিজনিং সায়েন্স তাদের তুখর হয়ে আছে। তো সেই সমস্ত ছেলে এইবার বেশি আছে, ঠিক আছে, যাদের মার্কস হচ্ছে 80-র ওপরে। তুমি ভাবলেও অবাক হবে, কোন ফিউচারে কোনোদিন হয়নি এই কেসটা, যে তোমার আগে যদি তুমি ফিটারের কাট অফ দেখো টেকনিশিয়ান গ্রেড 3-র, তাহলে তোমরা দেখতে পাবে 30 থেকে 40-এর মধ্যে, কোনো 50 চলে গেছে, এত দূরই দেখতে পাবে। কিন্তু এর থেকে বেশি তোমরা দেখতে পাবে না। কিন্তু এই বছর তোমরা প্রত্যেকটা জোনের কাট অফ দেখতে পাবে। জেনারেলে কাট অফ যাবে 75 থেকে 80, ওবিসির যাবে 75+, এসসি এসটির যাবে 70-75+, এইরকমই যাবে। এটা র্যাঙ্ক গুরুজি বলছে। আমি আমার 28 তারিখে এক্সাম হয়েছিল, তারপর 6 তারিখ আমার অ্যান্সার কি এসেছিল। 6 তারিখ অ্যান্সার কি আসার পর আমি র্যাঙ্ক গুরুজি বলে একটা ওয়েবসাইট এসেছে, সেটা জেনুইন ওয়েবসাইট, মানে তারা তোমার অ্যান্সার কি যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা প্রোভাইড করতে হবে তাদেরকে, তোমার কাস্ট, তোমার জোন কোনটা ছিল, তোমার ট্রেড কি ছিল, সেই সমস্ত ফিল আপ করে সেটা সাবমিট করতে হবে। সাবমিট করার পর ওরা ক্যালকুলেট করে বলে দেবে যে তোমার কটা ঠিক হয়েছে, কটা ভুল হয়েছে, কটা তুমি অ্যাটেম্প্ট করেছো, ঠিক আছে। তো এইভাবে আমি আমার র্যাঙ্ক কার্ডটা দেখেছিলাম। এই র্যাঙ্ক কার্ডটা দেখার পর আমার মার্কস এসেছিল 61.03। আমি এতটা পরিমাণে খুশি হয়েছিলাম যে 60+ মার্কস হয়ে গেছে, মানে আমার চাকরিটা নিশ্চয়ই হয়ে যাবে। কারণ যেহেতু আগের বার আমাদের কাট অফ গিয়েছিল, এসসি এসটির কাট অফ গিয়েছিল 30 থেকে 40-এর মধ্যে। তো আমি আশা করেছিলাম যে 60-20 আমি এক্সট্রা ধরেছিলাম, যে 30-40 মানে 60 মার্কস আনতে পারলে আমার চাকরিটা হয়ে যাবে। কিন্তু তারপর আমি যখন দেখতে লাগলাম যে ছেলে 90 পেয়েছে, আমারই একটা বন্ধু ইলেকট্রিশিয়ান ট্রেডের, সে 90 পেয়েছে, 90 পেয়েছে, আর একটা দাদা পেয়েছে 84। তাদের নাম্বারগুলো দেখে আমি পুরো এতটাই ডিমোটিভেট হয়ে গেলাম, দুদিন মানে কিছু খেতে পারিনি, কিছু করতে পারিনি, মানে এতটাই নিজেকে খারাপ লাগছিল যে কিভাবে কি বলবো। কিন্তু এত কাট অফ হতো না, ঠিক আছে, এত কাট অফ হতো না। কাট অফটা হলো এই যে তোমার 50,000-60,000 দিয়ে সার্টিফিকেট কেনা ছাত্রগুলো, যারা আইটিআই এর কিচ্ছু জানে না, আর রেল এদিকে নিচ্ছে টেকনিক্যাল ছেলে, মানে যেন গাড়িতে কাজ করতে পারে, গাড়ি সমস্ত রিপেয়ারিং করতে পারে। কিন্তু তারা তো একটা ভার্নিয়ার ক্যালিপার ধরতে জানেন না, তারা চাকার কি মাপবে, এটা আমাকে বোঝাও। তো রেলের এখানে উচিত ছিল যে 100 নম্বরের নন টেকনিক্যাল আছে, ঠিক আছে, কিন্তু একটা তার সাথে 75 নম্বরের আইটিআই ট্রেড করা উচিত ছিল। তোমরা একমত কিনা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, তারপর 75 ট্রেডের মধ্যে 35% যেমন এল। আরও একটা কথা আমি তোমাদের বলে রাখি, যে আমাদের ভিডিওতে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে আছে যাদের আমি ভিডিও কমেন্টে পড়েছি। তো তারা আমাকে কমেন্ট করেছে যে রেলওয়ের জিনিস এইভাবে তুমি প্রাইভেসি নষ্ট করে দিতে পারো না।
রেলওয়ের কোনো আপার লেভেলের অফিসার যদি তোমার ভিডিও দেখে তাহলে তোমার চ্যানেল সাসপেন্ড করে দিতে পারে, তোমাকে কাজ থেকে বের করে দিতেও পারে, ঠিক আছে? তো এই উদ্দেশ্যে আমি তোমাদের বলে রাখি যে তোমরা হয়তো দেখোনি বা দেখেও হয়তো আমার চ্যানেলে কমেন্ট করতে এসছো কোনো কারণে যাই হোক, তো আমি তোমাদের বলে রাখি, আমি নাম করব না, কয়েকটা চ্যানেল আছে ইউটিউবে যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জব করছে, তারা ট্রেনে যখন যায়, বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে যখন যায়, ট্রেন ইঞ্জিন অন করা থেকে শুরু করে সমস্ত কিছু দেখায়, সেইগুলোতে প্রাইভেসি কোনো নষ্ট হচ্ছে না। আরও একজন আছে যারা সবে এএলপি হয়েছে, তো এএলপি হয়েছে, এএলপিতে যে ট্রেনিংটা হয় ফার্স্ট কয়েকদিনের, তো সেই ট্রেনিংয়ে কি কি হয়, ডেলি ব্লগ, মানে প্রথম থেকে শুরু করে শেষ অবধি যা যা করে ডেলি ব্লগ সে পোস্ট করেছে, ঠিক আছে? আর ভিতরে যে সিগন্যালিং শেখানো হয়, যে একটা লাইন পার হলে আরেকটা লাইন, মানে ভিতরের প্রপার্টি পুরোটা সে তুলে ধরেছে। তারা হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারা হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের পার্মানেন্ট একজন স্টাফ, আর সেই জায়গায় আমি একজন অ্যাপ্রেন্টিস ট্রেনিং, ঠিক আছে? যেটা আমার আর মাত্র 5 মাস আছে, 5 মাস পর আমার কমপ্লিট হয়ে যাবে। কে চিনে, কে রেলওয়েকে চিনে, কে আমাকে চিনে? আমি গভর্নমেন্ট এমপ্লয় হলে রেলওয়ে আমাকে চিনবে না, হলে চিনবে না। তো এই ব্যাপারটা হচ্ছে তাদের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না, তাদের ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারছো না, তোমরা আমার ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে কোনো আপার লেভেলের অফিসার যদি দেখে তাহলে আমার ভিডিও মানে আমার চ্যানেল মানে সাসপেন্ড করে দিত। কোন কোন মুখে বলছো তোমরা? তাদের ভিডিও দেখে তোমরা কমেন্ট সেকশনে যাচ্ছ, কমেন্ট সেকশনে গিয়ে বলছো যে দাদা বা স্যার কি কি বই পড়েছেন, বইয়ের যে লিঙ্ক আছে লিঙ্কগুলো দিন, কি কি বই পড়েছেন হেল্প করুন, নোটস আছে নোটস দিন, সেইগুলো তোমরা ওখানে জিজ্ঞেস করতে পারছো, কিন্তু ওখানে তোমরা কমেন্ট করতে পারছো না যে তোমার এই ভিডিওগুলো দেখে কোনো আপার লেভেলের অফিসার যদি দেখে তাহলে তোমাকে কাজ থেকে বের করে দিতে পারে। তখন তো তোমাদের মনে এটা আসছে না, মানে ছোট ক্রিয়েটার, তো ছোট ক্রিয়েটারদেরকে তোমরা কেন সাপোর্ট করবে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ভিডিও দেখে তোমাদের যাদের প্রবলেম হচ্ছে প্লিজ আমার ভিডিও দেখা বন্ধ করো, ডাইরেক্ট স্কিপ করে চলে যাও, তোমার জন্য আমার ভিডিও নয়। আর এরকম বাজে বাজে কমেন্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে? যারা আমার ভিডিও দেখে পছন্দ করে তারা একবার কমেন্টে লিখে দিও, লাভ ইউ অল। সিবিটি 2-তে আছে সেরকম যদি করে দিত, 75-এর মধ্যে 35% তোমাকে কোয়ালিফাইং মার্কস তুলতেই হবে। যদি মার্কস তুলতে না পারো কোয়ালিফাইং মার্কস, তাহলে তোমরা মানে কোয়ালিফাই করতে পারবে না। এরকম যদি হতো তাহলে এই কাট অফটা এতদূর যেত না। আর যারা আইটিআই শিখে এসছে, যারা সবকিছু চালাতে জানে, ভানিয়ার ক্যালিপার থেকে শুরু করে হাইট গেজ থেকে শুরু করে জানি ক্যালিপার থেকে শুরু করে জানি ক্যালিপার কি কাজে লাগে, রাউন্ড বারের যে সেন্টার খুঁজতে কাজে লাগে, এই সমস্ত কিছু যারা জানে তারাই কিন্তু এই এক্সামটা কোয়ালিফাই করতো, আর তারাই কিন্তু এই টেকনিশিয়ান গ্রেড 3-র এই পোস্টে চাকরিটা পেত। আমি সম্পূর্ণ দোষ এর মধ্যে রেলওয়ের দেবো, সম্পূর্ণ দোষ রেলওয়ের। আর কোশ্চেনের যদি প্যাটার্ন বলো, মানে এতটাই পরিমাণে ইজি, যারা একদম মানে আপার লেভেলের পরীক্ষার প্রিপারেশন করে, এসএসসি সিজিএল সিএইচএসএল, তাদের কাছে কিচ্ছু না। একটা ছেলে তো 97 পেয়েছে, 100-র মধ্যে 97 ফিউচারে কোনো দিন আসেনি। আমি জানি আমি অতটা পড়ি না, ঠিক আছে? যেটুকুই পড়ি তার মধ্যে 61টা আমার অনেক, ঠিক আছে? কিন্তু এই 97 98 পাওয়া ছেলেগুলো, যদি তুমি আইটিআই ডিগ্রি দেখতে যাও, আইটিআই ডিগ্রি যদি দেখো, তাহলে তারা দেখবে 50,000 60,000 টাকা দিয়ে কেনা ছাত্র, তাদের আইটিআই এর কোনো জ্ঞান নেই। তুমি যদি একটা ভার্নিয়ার ক্যালিপার ধরিয়ে দাও, বলো যে এটার মাপ কত আছে তুমি খুঁজে বের করো, ইনসাইড ক্যালিপার ধরিয়ে দাও, আউটসাইড ক্যালিপার ধরিয়ে দাও, কিচ্ছু পারবে না। কিন্তু আমাদেরকে দাও, আমরা সমস্ত কিছু বলে দেবো। রেলের এটা প্রচন্ড পরিমাণে বড় একটা ভুল আমি বলবো। তো এইবার তোমরা কাট অফটা দেখতে পাবে ওই রকমই 80+, কোনো কিচ্ছু করার নেই। যাদের 70% মানে 70-র নিচে র স্কোর আছে তাদের তো কোনো চান্সই নেই, কোনো রকম চান্স নেই। এই হয়ে গেল তোমাদের টেকনিশিয়ানের নিয়ে কথা। তোমাদের একমত কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এটা রেল কি ঠিক করেছে। সিবিটি 1ই নিত, কিন্তু তার সাথে একটা 75 নম্বরের ট্রেড নিয়ে নিত, তাহলে আমাদের মতো ছেলেরা, গরিব ঘরের ছেলেরা আজকে হয়তো টেকনিশিয়ান গ্রেড 3-তে একটা জব পেয়ে যেত। যাই হোক, রেলের ভুল এখানে কিছু বলার তো নেই। এবার আমাদের তারপরের হচ্ছে কথা যে গ্রুপ ডিটাও এমন পরিমাণে নিয়ে গেছে রেলওয়ে, অশ্বিনী বৈষ্ণবজি, মানে কিছু বলারই নেই। মানে গ্রুপ ডি 2018 সালে একটা যে লেটার আছে, লেটারটাও বলেছিল যে এই বছর তো আইটিআই কারো করার নেই, তো এই বছরটা ছাড় দিচ্ছি, কিন্তু পরের যখন ভ্যাকেন্সি বেরোবে তখন থেকে আর কোনো ছাড় দেওয়া যাবে না, সববার এই আইটিআই ট্রেনিং লাগবে যে কোনো অ্যানি ট্রেডে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করার জন্য। কিন্তু এখন যে নোটিফিকেশনটা 32,000 সামথিং পোস্টের এসেছে, সেখানে লেখা আছে 10th অর আইটিআই।
এখানে অর দিয়ে দিয়েছে। এর জন্য প্রচণ্ড পরিমাণে প্রোটেস্ট চলছে। আমাদের যে ইউটিউবার আছে অনিল স্যার আইটিআই, আর অভিষেক স্যার, তারা দিল্লিতে গেছে, দিল্লিতে গিয়ে রেলওয়ে বোর্ডের সাথে কথা বলছেন। কিন্তু এই শেষ পর্যন্ত কাদের জিত হবে সেটা জানা নাই এখন, কিন্তু এখন অবধি ধরে চলো যে গ্রুপ ডিটা আইটিআই 10th প্লাস আইটিআই, মানে 10th প্লাস আইটিআই নয়, যে কোনো 10th পাস করে থাকলেই সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এবার ব্যাপারটা হচ্ছে, সবাই বলছে যে ইউপিএসসি নাকি সব মানে পরীক্ষাগুলোর মধ্যে সব থেকে হার্ড পরীক্ষা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ইউপিএসসির থেকেও হার্ড পরীক্ষা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি। কিভাবে? রেলওয়ে গ্রুপ ডিতে 10th পাস হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। যারা করছে এসএসসির প্রিপারেশন, যারা করছে সিজিএল, সিএইচএসএল, ইউপিএসসি, ব্যাংকিং, নেট, সবাই তো 10th পাস করে আছে। সবাই 10th পাস করে আছে। 10th পাস করার পরই তো তারা ওইসব ডিগ্রিগুলো করছে না। তো এবার চারিদিকে এত ক্রাইসিস চাকরির, কোনো চাকরি পাওয়া যাচ্ছে না, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। যখন তারা দেখবে যে রেলওয়েতে গ্রুপ ডিতে ভ্যাকেন্সি এসছে, গ্রুপ ডিতে ভ্যাকেন্সি এসছে, তো গ্রুপ ডি ফর্ম ফিল আপ করে দেওয়া যাক, যে কোনো একটা চাকরি হয়ে যাবে। তারপর এই মানে হাতে তো টাকা আসবে কিছু, তারপর আমরা অন্য চাকরির দিকে যাব, এইরকম ভেবে এসএসসি, ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত সমস্ত পরীক্ষার ক্যান্ডিডেট এখানে যদি ফর্ম ফিল আপ করে, তাহলে আমাদের মতো 10th প্লাস আইটিআই করা ছাত্রদের মানে কি পরিমাণে কি হবে, কি হবে তোমরা একটু ভেবে দেখো কি হবে। আর কোন পরীক্ষাটা সব থেকে কঠিন হয়ে গেল, আরআরবি গ্রুপ ডির পরীক্ষাটা নাকি ইউপিএসসি পরীক্ষাটা? তোমরাই কমেন্ট বক্সে বলো যে কোন পরীক্ষাটা সব থেকে কঠিন হয়ে গেল। এবার আসি যে গ্রুপ ডির পরীক্ষাটা তো হলোই, তো এবার হচ্ছে তোমাদের এবার কি করা উচিত। ঠিক আছে, তোমরা এই অনিল স্যার আইটিআই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এবার যারা তোমরা অনিল স্যার দেখবে গ্রুপে পোস্ট করেছিল যে তোমরা যারা দিল্লির কাছাকাছি আছো আইটিআই স্টুডেন্ট, তারা গিয়ে প্লিজ একটু প্রোটেস্ট করো। প্রোটেস্ট করার ফলে যদি কোর্ট কাচারি করার ফলে যদি রেলওয়ে এই গ্রুপ ডিটাকে আইটিআই করে দেয়, তাহলে অনেকটা সুবিধা হবে। আর এসএসসি ব্যাংকিং ছেলেদের মানে গ্রুপ ডিতে আসার হঠাৎ করে কারণ এটাও হচ্ছে যে ধরো তারা আপার লেভেলে মানে পড়াশোনা করছে, আপার লেভেলের পরীক্ষার এক্সাম একটু কঠিনই হয়, তোমরা সবাই জানো। এবার সেই জায়গায় ও ফাইট করতে পারছে না। ঠিক আছে, সেই জায়গায় ও ফাইট করতে পারছে না, মানে তার তুলনায় আরো বেশি ভালো স্টুডেন্ট আছে, কিন্তু সে তো আমাদের তুলনায় আরো ভালো স্টুডেন্ট। তোমরা কি এটা বিশ্বাস করবে? সে তো আমাদের তুলনায় আরো ভালো স্টুডেন্ট, হ্যাঁ কি না? সে আরো ভালো স্টুডেন্ট নিশ্চয়। তো এবার সে চলে আসছে যে সামান্য একটা চাকরি পেয়ে যায়, হাতে কিছু টাকা চলে আসুক, বাবা মার মানে সাহায্য করতে পারি, তারপরে আমি আমার আপার লেভেলে যে পড়াশোনা আছে সেটা আমি চালিয়ে যাব। সেই কারণে তারা এখানে চলে আসছে। আর তারা এখানে এসে আমাদের কাট অফটাকে এত পরিমাণে হাই করে তুলছে, এত পরিমাণে হাই করে তুলছে। আমি রেলওয়ের কাছে অনুরোধ করব যে গ্রুপ ডিটা, আরআরবি গ্রুপ ডি যেটা আছে সেটা শুধুমাত্র আইটিআই ছেলেদের জন্য রেখে দেওয়া হোক। এটা আমাদের হক, এটা আমাদের অধিকার। আরআরবি গ্রুপ ডি একদম গ্রুপ ডি লেভেলের একটা পোস্ট, যেখানে ইউপিএসসির মতো ছেলেরা এখানে অ্যাপ্লাই করছে, মানে কোনো বলারই নেই। আর এখানে তারা অ্যাপ্লাই করে যখন চাকরিটা পেয়ে যাচ্ছে, তখন সেখান থেকে আর তারা যেতে চাইছে না। কেন? কারণ এখানেও একটা ব্যাপার আছে, তারা আরআরবি গ্রুপ ডিতে ঠিক আছে জয়েন করে নিল, জয়েন করার পর যদি সে যে কোনো পোস্টের ক্ষেত্রেই কিন্তু প্রমোশনটা হয় পয়েন্টসম্যান, আরআরবি গ্রুপ ডির যে পয়েন্টসম্যান আছে সেই পয়েন্টসম্যানের প্রমোশনটা সব থেকে বেশি হয়, সব থেকে বেশি হয়। মানে পয়েন্টসম্যানে তুমি ঢুকলে, পয়েন্টসম্যানে ঢোকার পর তুমি সার্ভিস করছো, তোমাকে বলে দেবে যে 3 বছর তোমাকে সার্ভিস করতেই হবে, এরপর তুমি জিডিসি এক্সাম দিতে পারবে। তো 3 বছর সার্ভিস করার পর জিডিসি মানে হচ্ছে ডিপার্টমেন্টালি, ঠিক আছে, ডিপার্টমেন্টালি। তো এসিসিআর বা ইস্টার্ন রেলওয়ের গ্রুপ ডিতে যতগুলো ক্যান্ডিডেট আছে পয়েন্টসম্যানের, তো তারা মানে যতগুলো আছে, ধরো ইস্টার্ন রেলওয়েতে পয়েন্টসম্যানের ক্যান্ডিডেট আছে 300, এই 500-500-500-র মধ্যে তুমি দেবে এক্সাম দেবে হচ্ছে, মানে সবাই তো পড়াশোনা করে না। এরপরে কিছু কিছু আছে কি হ্যাঁ এই চাকরিটা পেয়ে গেছি চলে যাবে, মানে এতেই আমি প্রমোশন আস্তে আস্তে কাজ করতে করতে পেয়ে যাবো। আর কিছু আছে যাদের জেদ থাকে যে হ্যাঁ আমি এরপরে আবার আরো আপার লেভেলে যাব, যার জন্য পড়াশোনা করে। তো সেই রকম ক্যান্ডিডেট পাওয়া যায় 500-র মধ্যে 300। এবার পোস্ট বেরিয়েছে 350। জিডিসিতে গুডস গার্ডের পোস্ট বেরিয়েছে 350, এএলপির পোস্ট বেরিয়েছে 300। মানে প্রপার ছেলে পায় না, এইরকম হয়ে যায়।
মানে বেরিয়েছে পোস্ট 350, কিন্তু ছেলে আছে 300, যার মধ্যে কোয়ালিফিকেশান থাকে কি ইয়ে লাগবে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তোমাকে যে পরীক্ষা দিতে হবে একটা এক্সাম দেওয়ার পর যে 60% মার্কস আছে মিনিমাম, সেটা তুলতেই হবে। সেটা যদি তুলতে না পারো তাহলে তুমি কোয়ালিফাই করতে পারবে না। এরকম অনেক ক্যান্ডিডেট আছে যে 300-র মধ্যে মাত্র 100 পাস করতে পারে, আর বাকি যে 250 সিট আছে সেটা খালি থেকে যায়। মানে পয়েন্টসম্যান সবাইকে নিয়ে নেয়, সবাইকে ঢেলে একদম নিয়ে নেয়, আবার নতুন করে পয়েন্টসম্যান ভরে। তো সব থেকে বেশি গ্রুপ ডি পোস্টে সব থেকে বেশি প্রমোশন আছে তোমাদের এই পয়েন্টসম্যান পোস্টে, ঠিক আছে? তো তোমরা যদি গ্রুপ ডির পোস্ট প্রিফারেন্স চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই পোস্ট প্রিফারেন্স নিয়ে আমি অনেক কিছু সার্চ করি। আমি যখন এলপি এক্সাম দিয়েছিলাম, সরি টেকনিশিয়ান এক্সাম দিয়েছিলাম, টেকনিশিয়ান এক্সামে যখন ফর্ম ফিল আপ করি তখন আমার আমি প্রত্যেকটা আমি মানে একটু মেন্টালি মানে ব্রেনি হয়ে কাজ করি, যেহেতু টেকনিশিয়ানের যে আমাকে যে পোস্টটা আমি ভেবেছিলাম ফিউচার যদি আমি পেয়ে যাই পোস্টটা, মানে চাকরিটা যদি পেয়ে যাই, তাহলে তুমি দেখবে ফার্স্ট প্রিফারেন্সে তুমি যেটা রেখেছো সেটাই তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। মানে ওই পোস্টে যদি তুমি কাট অফটা ক্লিয়ার করে ফেলো, তাহলে ওই পোস্টের কাট অফটা ক্লিয়ার করে ফেললে তোমাকে ওই পোস্টটাই দেওয়া হবে। আর তুমি লিখেছো সব থেকে টপে সব থেকে খারাপ পোস্টটা, তুমি সব থেকে খারাপ পোস্টটা তুমি ওখানে রেখেছো, ট্র্যাকম্যান পোস্টটা তুমি ওখানে রেখেছো, গ্রুপ ডিতে ট্র্যাকম্যানটা ওখানে রেখেছো, তো তোমাকে ট্র্যাকম্যানটাই দিয়ে দেওয়া হবে। সব থেকে ফার্স্ট প্রিফারেন্স যেটা দেবে তুমি, সেটাতে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তাই আমি যখন টেকনিশিয়ান গ্রেড 3 ফর্ম বেরিয়েছিল, যতগুলো ক্যাটাগরিতে ফর্ম বেরিয়েছিল, মানে রেলওয়ে আরআরবি কলকাতায় যে যতগুলো ক্যাটাগরি ছিল, মোটামুটি 7টা ক্যাটাগরি ছিল, 7টা ক্যাটাগরিকে আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে এই ক্যাটাগরি মানে টেকনিশিয়ান গ্রেড 3 ফিটারের কাজ কি, টেকনিশিয়ান গ্রেড 3 রিগারের কাজ কি, টেকনিশিয়ান গ্রেড 3 ইএমইউর কাজ কি, টেকনিশিয়ান গ্রেড 3 টিআরডির কাজ কি, টিআরএস এর কাজ কি, এই সমস্ত আমি পার্ট পার্ট করে ভেঙে দেখেছিলাম। এরপর আমার মনে হয়েছিল যে কি পোস্টটা আগে রাখা উচিত। তারপরে আমি ভেবেছিলাম ওপেন লাইন নাকি ওয়ার্কশপ, কি পোস্টটা আগে রাখা উচিত। সমস্ত পোস্টকে আমি খুঁটিয়ে দেখেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে তুমি একটু সার্চ করলেই সমস্ত ভিডিও পেয়ে যাবে, সমস্ত রকম ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো তারপরে আমি সার্চ করে দেখেছিলাম, খাতায় নোট করেছিলাম যে এই পোস্টটা সব থেকে বেটার আমার জন্য, এই পোস্টটা আমি করতে পারবো। তো এই পোস্টটা আমি সব থেকে প্রথমে 1 নম্বর করে রাখলাম, তারপর 2 নম্বর করে রাখলাম, এইভাবে আমি পোস্ট প্রিফারেন্স সিলেক্ট করি। আর গ্রুপ ডিতে মানে ভ্যাকেন্সি এখনো বেরোয়নি, তো ভ্যাকেন্সি বেরোনোর পর বুঝতে পারবো যে কি পোস্ট আছে। আর আরআরবি কলকাতাতে কতগুলো পোস্ট আছে, আরআরবি কলকাতাতে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টের আমি ইউটিউবে সার্চ করবো, ইউটিউবে সার্চ করে দেখবো যে কোন পোস্টটা সব থেকে বেটার আমার জন্য, সেই পোস্টটা আমি সব থেকে টপে রাখবো। তোমরা যদি চাও আমিও তোমাদের এই বিষয়ে গাইড করতে পারি। আমি আমার লিস্টটা বানিয়ে নেবো, লিস্টটা বানিয়ে নেওয়ার পর আমি তোমাদের বলে দেবো যে কোন পোস্টটা তোমরা টপে রাখবে, কোন পোস্টটা লাস্টে রাখবে, কোন পোস্টটা কি পোস্ট, মানে কোন পোস্টটাতে কাজ কম হবে, কোন পোস্টটাতে প্রমোশন বেশি হবে, কাজ একটু কম হবে, এইরকম টাইপের আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো এরপর হচ্ছে তোমাদের আরআরবি গ্রুপ ডির এক্সাম। দেখো তোমার 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা আছে, 23 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হোক। আর আরআরবি যখন ফর্ম বের করবে, মানে তোমার প্রপার যেই নোটিফিকেশনটা আছে, সে প্রপার নোটিফিকেশনটা বের করার পর তোমরা দেখতে পাবে যে ওখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি বলা হয়েছে। এখনো এই নিয়ে মতবাদ উঠছে যে পয়েন্টসম্যান যেটা আছে সেটা হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট, মানে সিগন্যাল অ্যান্ড টেলিকমের পোস্ট। তো সেই পোস্টে শুধুমাত্র আইটিআই থাকতে পারে, আর বাকি যেগুলো আছে অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ, অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ট্রেডের, তো ট্রেডের যেগুলো আছে মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, তাদের ক্ষেত্রে আমার মন বলছে যে তাদের ক্ষেত্রে মোটামুটি আইটিআই করে দেওয়া হবে, 10th অর আইটিআই এখানে বলেছে, ঠিক আছে? তো করে দেওয়া হতে পারে, এখনো ফুল নোটিফিকেশন না এলে পুরোটা বোঝা যাবে না। তো ফুল নোটিফিকেশনটা আসুক, তারপর আমি তোমাদের আর একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি তোমাদের বলে দেবো যে কোয়ালিফিকেশনটা কি দেওয়া হয়েছে। অ্যান্ড পোস্ট প্রিফারেন্সও আমি তোমাদের আমি নিজের ডাটা বানিয়ে নেবো কোনটা ভালো কোনটা খারাপ, তারপরে আমি তোমাদের পোস্ট করে দেবো। আর যদি ফর্ম ফিল আপের ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো। তো ব্যাপার আশা করছি তোমাদের এই মানে আর কোনো ডাউট থাকবে না। আর কোনো ডাউট যদি থেকে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা আমাকে জানাবে যে আমার ভিডিও থেকে তোমরা মানে আমার চ্যানেল থেকে তোমরা কি ধরনের ভিডিও পোস্ট করতে মানে কি ধরনের ভিডিও দেখতে চাইছো, আমি সেই ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু তোমরা আমাকে এই মাত্র 3-4 মাসে এত ভালোবাসা দিয়েছো, এত কিছু দিয়েছো, মানে 4 দিনে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে, ঠিক আছে? তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর 4 দিনে আমার ভিউ গেছে 4 লাখ, ঠিক আছে? তো সবাই